আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। বরাবরের মতো তোমাদের মাঝে নতুনভাবে নতুন কিছু নিয়ে চলে আসলাম। আজকের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার। অর্থাৎ আমরা স্প্রেডশিটটা কি, এর কি কি কাজে আমরা ব্যবহার করব, এই বিষয় নিয়ে পুরোপুরি আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ছোট করে দেখি চতুর্থ অধ্যায় স্প্রেডশিট, তোমাদের এরকম একটা বিষয় দিয়ে রাখা হয়েছে, এখানে একটা ছবি দিয়ে রাখা হয়েছে। ছবিতে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, নাম, সিরিয়াল, তারপর হচ্ছে প্রাপ্ত মার্ক, এরকম বিষয়। তো যাই হোক, আমাদের এই অধ্যায় থেকে যে যে বিষয়গুলো আমাদের শিখার বিষয় বা শিখতে পারবো সেগুলো হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিটের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মধ্যে স্প্রেডশিটের কীরকম সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর বলা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে চিহ্নিত করতে পারবো। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো, অর্থাৎ স্প্রেডশিট যে এর একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো সেই বিষয়গুলো চিহ্নিত করতে পারবো। এরপর বলা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্যটাই বা আমাদের কি, এটার বিষয়টা ব্যাখ্যা করতে পারবো। এরপর বলছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবো। এই কয়েকটা এখান থেকে আমরা বিষয়, তার মানে কি মোটামুটি 4টা বিষয় সম্পর্কে এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো। তো চলো তাহলে আমরা দেরি না করে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় যাই। এখানে যে বিষয়টা বলা হচ্ছে, এখানে লেখা আছে যে প্রথম অর্থাৎ 52 পেজ, পার্ট 22, স্প্রেডশিট। মানব জীবনের আদিম কাল থেকে মানুষের বিভিন্ন বিষয়ের হিসাব করতে হতো, কখনো পাথরে, কখনো গাছের বাকলে, কিংবা প্রকার বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখতে চেষ্টা করত। এই চেষ্টা থেকে মানুষের আবিষ্কার করে অ্যাবাকাস। এখন থেকে 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলমে ছিল হিসাব করার ও সংরক্ষণের প্রধান উপায়। প্রযুক্তির বিকাশ, ক্যালকুলেটর আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়। তবুও জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়। এই সমস্যার সমাধানের এই সকল সমস্যা নিরসন হয়ে কম্পিউটার আবিষ্কারের পর আমাদের এই ধরনের সমস্যার সমাধান হয়েছে। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আসলে স্প্রেডশিটটা কি, এই স্প্রেডশিটটার সম্পর্কে ধারণা পেতে গেলে আমাদের স্প্রেডশিটের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে হিসাব নিকাশকে সহজ, সাবলীল এবং জটিলতা মুক্তভাবে কোনো হিসাব উপস্থাপন করা, ঠিক আছে, বোঝা, এটাই হচ্ছে আমাদের স্প্রেডশিটের মূল ধারণা। তো যেহেতু হিসাব এর সাথে জড়িত, এই কারণে মূলত এখানে হিসাব নিকাশের ইতিহাসটা এখানে ওঠানো হয়েছে যে মানুষ আদিমকালে কি করতো। আদিমকালে মানুষ পাথরের গায়ে খোদাই করে বিভিন্ন প্রতীক বা চিহ্ন দিয়ে তারা হিসাব নিকাশ করতো। এরপরে গাছের বাকলে সেখানে তারা বিভিন্ন ধরনের চিহ্ন বা প্রতীক লিখে তারা গণনা করত। এই ধারাবাহিকভাবে আমাদের কী কী যন্ত্র আবিষ্কার হয়েছে, এখানে দেখো 3টা যন্ত্রের ছবির কথা দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাবাকাস যন্ত্র, ক্যালকুলেটর এবং বলা হচ্ছে কম্পিউটার। এই 3টা যন্ত্রই মূলত আবিষ্কার করা হয়েছে কি আমাদের হিসাব নিকাশের সুবিধার্থে। আদিমকালে যে হিসাব নিকাশের যন্ত্র সেটা হচ্ছে আমাদের অ্যাবাকাস। এই অ্যাবাকাস সম্পর্কে যদি তোমাদের বলতে চাই বা অ্যাবাকাসটা আসলে কি ধরনের, এই যে আমরা দেখতেছি অ্যাবাকাস, ঠিক আছে, এই অ্যাবাকাসের মূলত 3টা অংশ থাকে, একটা মিডল পয়েন্ট, একটা উপরের পয়েন্ট, আর একটা হচ্ছে নিচের পয়েন্ট। যদি তুমি অ্যাবাকাস দ্বারা গণনা করতে চাও তাহলে এরকম বিষয়টা করতে পারে যে উপরের সাইড যদি তুমি পজিটিভ ধরো, নিচের সাইডটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে 5 পজিটিভ, তাহলে 5টি তুমি এই যে এখানে পুঁথি, ঠিক আছে, গোলাকার যে বলাকার যে বিষয়গুলো, এগুলো আমরা উপরে উঠা দিতে পারি। আবার হচ্ছে যদি 5টা বলা হয় পজিটিভ তাহলে এখানে কি উপরে উঠা দিলাম, আবার যদি নেগেটিভ বলা হয় তাহলে নিচে নামিয়ে দিলাম। মূল হচ্ছে এখান থেকে আমাদের গণনার বিষয়, ঠিক আছে।
তো এটা ছিল আমাদের কি অ্যাবাকাস যন্ত্র। অ্যাবাকাস যন্ত্রের মাধ্যমে আমাদের আদিমকালের মানুষ কী করতো, হিসাব নিকাশ করত। এই অ্যাবাকাস যন্ত্রের মাধ্যমে সহজভাবে যোগ এবং বিয়োগ স্বাভাবিকভাবে বোঝা গেলেও গুণ, ভাগ, পার্সেন্টেজ এ ধরনের বিষয়কে আরও সহজভাবে হিসাব করার জন্য আমাদের মাঝে আবিষ্কার করা হয় কি, সেটা হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেটর আবিষ্কার করা হয়। এরপর আমাদের মাঝে কি আবিষ্কার করা হয়, যখন ক্যালকুলেটরের মধ্য দিয়েও এই হিসাব নিকাশটা অনেক আমাদের কিন্তু যত দিন যাচ্ছে হিসাবের কিন্তু জটিলতা কমতেছে না, জটিলতা বাড়তেছে। এই কারণে বিভিন্ন প্রযুক্তির প্রয়োজন হয়েছে। ঠিক তেমনইভাবে ক্যালকুলেটর দ্বারা যতটা সহজ বা কঠিন হতো, তার চেয়ে অনেক সহজ করার জন্য আমাদের কি আবিষ্কার করা হয়েছে, এই যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে। তো মূলত আমাদের হিসাব নিকাশের জন্য ৩টা বিষয় আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাবাকাস যন্ত্র, ক্যালকুলেটর এবং কম্পিউটার। এগুলো যন্ত্রের সাহায্যে আমাদের কিন্তু হিসাব নিকাশ করা হয়। তোমাদের অনেকের ধারণা যে কম্পিউটার কেন আবিষ্কার করা হয়েছে, কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের জন্য, গেমিং খেলার জন্য, বিনোদনের জন্য। কিন্তু মূল উদ্দেশ্যটাই হচ্ছে কম্পিউটারের আমাদের হিসাব নিকাশ করাই হচ্ছে আমাদের কি কম্পিউটারের মূল উদ্দেশ্য। এই বিষয়টা মাথায় রাখবা। যদি প্রশ্ন করা হয় কম্পিউটার কি, তাহলে উত্তরটা এইভাবেই আসা উচিত বা এইভাবেই এসে থাকে যে কম্পিউটার হচ্ছে এক ধরনের হিসাব নিকাশকারী যন্ত্র, অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার হচ্ছে হিসাব নিকাশ করার ইলেকট্রনিক যন্ত্র। এরকমভাবে সংক্ষিপ্ত উত্তর দেওয়া যায়, ঠিক আছে? তো চলো তাহলে এরপর আমরা নিচে বিষয়গুলো জানার চেষ্টা করি। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। তাহলে স্প্রেডশিটের আবিধানিক অর্থ কি, যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে বলবা স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কি কাগজ। এটা হচ্ছে আমাদের কি স্প্রেডশিট। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। স্প্রেডশিট কোথায় ব্যবহার করা হয়? সাধারণভাবে তোমরা বলতে পারো স্প্রেডশিট ব্যবহার করা হয় প্রতিষ্ঠানের, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের অধিক হিসাব এবং বলেছে যে সংরক্ষণের জন্য কি করা হয়, সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। তাহলে এখানে প্রথমেই বলা হয়েছিল যে স্প্রেডশিট কি, স্প্রেডশিটের যে আবিধানিক অর্থটা সেটা হচ্ছে ছড়ানো বড় মাপের কাগজ। সেটা কি বলা হচ্ছে, ছড়ানো বড় মাপের কাগজ। এটা হচ্ছে আমাদের কি স্প্রেডশিট। আবার বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অধিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। তাহলে এই যে ছড়ানো বড় মাপের কাগজটা কোথায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অধিক হিসাব সংরক্ষণের জন্য এই কাগজগুলো ব্যবহার করা হয়। এই কাগজ ছক করে রো ও কলাম এই একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। তাহলে এই যে স্প্রেডশিটের মাধ্যমে কি করা যায়, এ কাগজ ছকে করে, অর্থাৎ কি বলেছে যে এ কাগজে, অর্থাৎ যে স্প্রেডশিট সেই স্প্রেডশিটে এই কাগজে কি করা যায়, সেটা হচ্ছে আমাদের ছক করে র এবং কলাম এই একটি কি বলা হয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানের কি বলা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ অর্থ চিত্র তুলে ধরা যায়। তাহলে স্প্রেডশিটের মাধ্যমে কি করা যায়, এই কাগজ ছক করে, অর্থাৎ ছক বলতে এখানে রো এবং কলাম, এই দুইটা বিষয় একটু পরে আলোচনা করব, জাস্ট মনে রাখো রো এবং কলাম একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়, ঠিক আছে? এরপর বলা হচ্ছে বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করে নিয়েছে সফটওয়্যার নির্ভরশীল স্প্রেডশিট প্রোগ্রাম। বর্তমানে কাগজের স্থানটা কে দখল করেছে? বর্তমানে কাগজের যে স্প্রেডশিট এর স্থান দখল করে নিয়েছে সেটা হচ্ছে সফটওয়্যার নির্ভরশীল। এখানে বলা হচ্ছে সফটওয়্যার নির্ভরশীল কি প্রোগ্রাম, অর্থাৎ সফটওয়্যার কি, সফটওয়্যার হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রের প্রাণটাকে বলা হয় সফটওয়্যার। আর এখানে স্প্রেডশিট প্রোগ্রাম, সফটওয়্যার বা প্রোগ্রাম হচ্ছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, কোডিং যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে সাজানোর ফলে একটা প্রোগ্রাম তৈরি হয়। এই প্রোগ্রামটিকে আমরা অ্যাপসের রূপান্তর করতে পারি, সেই অ্যাপস ব্যবহারের মধ্য দিয়ে সেই প্রোগ্রামিংয়ের কাজ করতে পারি। তো বর্তমানে কাগজের যে স্প্রেডশিট ছিল সেটা আমাদের বর্তমানে এটা প্রোগ্রামিং কোডিং আকারে লিখে সেটাকে আমাদের কি করা হয়েছে, সফটওয়্যার তৈরি করা হয়েছে, যে সফটওয়্যারের মাধ্যমে সহজে আমরা কি করতে পারি, হিসাব নিকাশ করতে পারি।
এর ফলে নানা কাজের স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয়তা হয়ে উঠেছে। অর্থাৎ এর ফলে আমাদের বিভিন্ন কাজে এই যে অনেক বড় ছড়িয়ে ছিটানো কি একটা বড় কাগজটাকে যদি মোবাইল ফোনের মধ্যে ছোট আকারে লেখা থাকে বা সেটা তুমি বড় আকারেই ব্যবহার করতেছো বাট ছোট আকারে একটা অ্যাপসের মধ্যে লুকানো থাকে, তাহলে কতটা সুবিধা হয়। এর ফলে আমাদের কি করা হচ্ছে, নানা কাজে স্প্রেডশিট ব্যবহারের জনপ্রিয়তা হয়ে উঠেছে। এরপর বলা হচ্ছে যে 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। তাহলে বলা হলো কি 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। তাহলে স্প্রেডশিটের উদ্ভাবন কোথা থেকে হয়েছে এবং কত সালে হয়েছে? তাহলে আমরা বলতে পারবো যে 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যারটি কী করেছে, উদ্ভাবন করেছে। ঠিক আছে, করে। পরবর্তী কী রয়েছে যে পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল আসে পরবর্তীতে। কী আসে পরবর্তীতে? মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল। এরপর বলা হচ্ছে যে ওপেন অফিস ক্যাল। ঠিক আছে, এ ধরনের বিষয় কি সফটওয়্যারগুলো আমাদের মাঝে এসেছে। পরবর্তীতে কি এসেছে সেটা হচ্ছে আমাদের ওপেন অফিস ক্যাল। এরপরে বলা হচ্ছে অ্যাসক্লেড নামে সফটওয়্যারটি স্প্রেডশিট সফটওয়্যারটি উদ্ভাবন হয়েছে। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় বলা হচ্ছে যে স্প্রেডশিট সফটওয়্যারটি হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল। তাহলে বর্তমানে বহুল ব্যবহৃত জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যারটির নাম কি? মাইক্রোসফট কোম্পানির এক্সেল। এটাই হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটি ব্যবহারকৃত সফটওয়্যার, অর্থাৎ কি রয়েছে যে এটা স্প্রেডশিট প্রোগ্রাম সফটওয়্যার। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে যে স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিট হচ্ছে কি একটা বড় মাপের ছড়ানো কাগজ, এটা ব্যবসা কাজে ব্যবহার করা হয়। এই কাগজ কিভাবে তৈরি করা হয়? রো এবং কলামে তৈরি করা হয়, কিন্তু বর্তমানে সেটা কিসের ধারণায় নিয়েছে? একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ সফটওয়্যারে নির্ভরশীল হয়েছে, অর্থাৎ সফটওয়্যারে পরিণত করা হয়েছে। সর্বপ্রথম 70 দশকে, কোন সময়? 70 দশকে অ্যাপেল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন এবং পরবর্তীতে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক এবং কে বলা হচ্ছে যে ক্যাসেড নামক যে স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। তবে বর্তমানে কি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট হলো মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট এক্সেল। আশা করি এটুকু তোমাদের মস্তিষ্কে ভালোভাবে ঢুকেছে এবং মুখস্থার উপযোগী করবা। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে স্প্রেডশিটের ধারণা কোথা থেকে আসলো, তাহলে এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, এখানে 3টা বিষয় দেখানো হয়েছে ভিসিক্যাল। ঠিক আছে, ভিসিক্যাল এটা হচ্ছে কি আমাদের গণনার ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে হচ্ছে এক্সেল, এটা হচ্ছে সবচাইতে জনপ্রিয়। এরপর ওপেন অফিস ক্যালক। ঠিক আছে, এগুলো হচ্ছে কি স্প্রেডশিট, এক একটা স্প্রেডশিট প্রোগ্রাম অর্থাৎ অ্যাপস। এগুলো এক একটা কি সফটওয়্যার, অর্থাৎ এগুলো হচ্ছে যে স্প্রেডশিট সফটওয়্যার। ঠিক আছে, এগুলোর চিহ্ন। আচ্ছা, এরপরে আমরা এগুলো ভিতরে ঢুকে কাজ করব, সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এরপর যেগুলো আমাদের জানতে হবে, নিচে চলো আমরা জেনে আসি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। স্প্রেডশিট হলো কি, ওখানে আমরা স্প্রেডশিট মানে কি বড় মাপের ছড়ানো কাগজ পড়ে এসেছিলাম, কিন্তু যখন সেটাকে আমাদের অ্যাপসে পরিণত করা হয়েছে, প্রোগ্রামিং করা হয়েছে, অর্থাৎ কোডিং ভাষায় লেখা হয়েছে, তখন সেটা কি হয়ে গেছে? স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। ঠিক আছে, কম্পিউটারের এক ধরনের প্রোগ্রামের নাম কি এখানে বলা হচ্ছে স্প্রেডশিট। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। এটাকে স্প্রেডশিটকে অপর নাম কি? স্প্রেডশিটের অপর নাম কি? তাহলে বলা যায় যে এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। স্প্রেডশিটকে কি বলা হয়? স্প্রেডশিটকে বলা হয় ওয়ার্কবুক। ঠিক আছে, এটাও মাথায় রাখবা। এরপরে বলা হচ্ছে যে একটি রেজিস্টার খাতা যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। তাহলে এখানে ভালো একটা কথা বলা হয়েছে যে একটি রেজিস্ট্রেশন খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো কি থাকে? ওয়ার্কশিট থাকে।
একে টিকে রয়েছে যে এক একটি ওয়ার্কশিটে বহু সংখ্যক কী বলা হয়েছে যে এক একটি ওয়ার্কশিটে কি থাকে বহু সংখ্যক রো অর্থাৎ এখানে সারি ও কলাম বলতে এখানে কলামে ইংরেজিতে কলামই বলা হয় থাকে। এটি দেখতে নিচের চিত্রের মতো, ঠিক আছে। তাহলে একটি ওয়ার্কশিটে কি কি থাকে? একটি ওয়ার্কশিটে আমরা বলতে পারি একটি ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি এবং বলেছে সারিকে ইংরেজিতে বলা হয় রো এবং কলাম এখানে ইংরেজিতে কলামকে কলামই বলা হয়। এটি দেখতে মূলত আমাদের কীরকম নিচে এই যে এই চিত্রের মতো, অর্থাৎ আমাদের যে একটা ওয়ার্কশিট এই তোমার হচ্ছে যে বলা হলো যে স্প্রেডশিট প্রোগ্রাম, এই স্প্রেডশিট প্রোগ্রামেরকে আমরা অন্য ভাষায় বলে থাকি ওয়ার্কবুক, ঠিক আছে। ওয়ার্কবুকের মধ্যে অনেকগুলো কি থাকে ওয়ার্কশিট থাকে, ঠিক আছে। এই ওয়ার্কশিটগুলো কিসের সমন্বয়ে গঠিত? অনেকগুলো বহু সংখ্যক রো এবং কলাম নিয়ে গঠিত, যেগুলো দেখতে কীরকম এইরকম, ঠিক আছে। এগুলো আমরা দেখব এবং কাজ করে দেখব, ঠিক আছে। এটা সাময়িকভাবে মনে রাখো। এখানে দেখো বলা হচ্ছে এ বি সি দিয়ে কি বোঝানো হয়েছে কলাম এবং 1 2 3 দিয়ে রো নির্দেশ করা হয়। তাহলে আমরা একটা বিষয় এখান থেকে ভালো করে বুঝে রাখবো যে এই যে আমাদের এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের কি যেগুলোকে বলা হয় কলাম, অর্থাৎ কলাম এইভাবেই গেছে উপর দিয়ে এ বি সি ডি, কিন্তু এগুলোর গণনা করা হয় মূলত এই যে এটা হচ্ছে আমাদের এ বলতে এখানে এ কলাম কতটুকু পর্যন্ত, এ কলাম এটা, বি কলাম কোনটা, এটা হচ্ছে আমাদের বি কলাম, সি কলাম কোনটা, এটা হচ্ছে আমাদের সি কলাম। এই নিচ বরাবর আসতেছে কিন্তু আমাদের কলাম, যদিও এটা গণনার ক্ষেত্রে আমরা দেখলাম এ বি সি ডি এক একটা কলাম, আর সেগুলো কীরকম হচ্ছে এ হচ্ছে একটা কলাম, সেটা হচ্ছে কীরকম এই যে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত এইগুলো যেতে থাকবে, এটা হচ্ছে আমাদের কলাম। আবার বলা হচ্ছে যে 1 2 3 এগুলো দিয়ে রো নির্দেশ করা হয়, রো মানে কি সারি। তাহলে এই যে রোগুলোকে নির্দেশ করা হচ্ছে 1 2 3, এগুলো যেহেতু রো, এই রোগুলো আবার কোন দিকে গেছে, রোগুলো হচ্ছে আমাদের এই বরাবর, এটা হচ্ছে 1 নম্বর রো, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের 2 নম্বর রো, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের 3 নম্বর রো। এইভাবে আমাদের রো গণনা করা হয়, ঠিক আছে। আশা করি স্প্রেডশিট প্রোগ্রাম সম্পর্কে ধারণা এটুকু পেলে যে স্প্রেডশিটের অপর নাম হচ্ছে ওয়ার্কবুক এবং ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে, সেই ওয়ার্কশিটগুলোতে কলাম এবং সারির সমন্বয়ে গঠিত হয়ে থাকে এবং কলামগুলোকে এ বি সি ডি দ্বারা প্রকাশ করা হয় ইত্যাদি, এবং সারি বা রোকে প্রকাশ করা হয় কিভাবে 1 2 3 4 এরকম সিরিয়াল আকারে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেড। বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। তথ্য প্রক্রিয়াকরণ কোনো কিছু তথ্যকে সেটাকে প্রক্রিয়াজাতকরণ করাটা বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজ এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তর বোধগম্য উপস্থাপনার জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এ ধরনের বিষয় বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা যায়। তাহলে স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করতে পারি? স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে আমরা বলতে পারি স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এই ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজ আমরা কি করতে পারি? সহজে সম্পাদন করা যায়, ঠিক আছে। এটা বিষয়টা মাথায় রাখবা। এবং বলা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম একটি ওয়ার্কশিটে সাধারণত উপাত্ত প্রকাশ করানো যায়। কি বলেছে যে স্প্রেডশিট প্রোগ্রামে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়। তোমার হচ্ছে যে আমরা যে ছকগুলো দেখে আসলাম সেখানে কিভাবে প্রকাশ করা হয় সেগুলো আমরা একটু ভিডিওতে দেখব, বাট এই যে রো এবং কলামগুলো আছে এখানে সব ধরনের উপাত্তগুলো কি, অর্থাৎ তোমার সেটা লেখা হতে পারে, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, বিভিন্ন ধরনের উপাত্ত হতে পারে। সেই উপাত্তগুলো কোথায় সেট করা যায়? ওই যে কলাম বা রো এর মাঝখানে যে অংশটুকু সেটাকে ছোট ছোট ঘর পাবা, সেটাকে মূলত বলা হয় আমাদের সেল। এই সেলে কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারবো। তাহলে বলা হচ্ছে যে স্প্রেডশিট প্রোগ্রামে একটি ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত কি করা হয়? প্রবেশ করানো যেতে পারে। সেগুলো উপাত্তগুলো কি হতে পারে? ছবি হতে পারে, লেখালেখি হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে। এ ধরনের উপাত্ত আমরা সেখানে কি প্রবেশ করানো যায়।
এরপরে বলা হচ্ছে যে ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যা উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা যায়। তাহলে ফলে কি করা হচ্ছে, যে কোনো ধরনের যে কোনো সংখ্যা কি বলেছে উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করা কাজে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করেছে মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। তাহলে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে কী কী করা যাচ্ছে, বলা হচ্ছে যে কোনো ধরনের যে কোনো সংখ্যার উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা। এখানে বলা হয়েছে অল্প সময়ে সম্পাদন উপাত্ত, এখানে কি উপাত্ত সম্পাদন করা, ঠিক আছে, উপাত্ত সম্পাদন করা, হিসাব করা, এরপর কি রয়েছে বিশ্লেষণ করা, এরপর বলা হচ্ছে যে প্রতিবেদন তৈরি করার কাজে কি রয়েছে যে স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে ব্যবহার করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য, অর্থাৎ তুমি যে স্প্রেডশিটটা ব্যবহার করবে তার উদ্দেশ্য তো থাকতে হবে। সেখানে আমরা উদ্দেশ্য কি দেখতেছি, স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহারের উদ্দেশ্য। এরপর যে বিষয়টা আমরা দেখব, এখানে বলা হচ্ছে গিয়ে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য, অর্থাৎ কোন কোন উদ্দেশ্যকে সামনে রেখে আমরা স্প্রেডশিট ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের এখানে 3টা ঘটনা দেওয়া রয়েছে। বলা হচ্ছে নতুন 20 স্কুল বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য একটি বড় রেজিস্ট্রেশন খাতা ব্যবহার করা হতো। শিক্ষকগণ বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর সেই রেজিস্ট্রেশনের অর্থাৎ রেজিস্টারের লিপিবদ্ধ করতেন। এরপর সবগুলো বিষয় ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো। কিন্তু এই প্রক্রিয়া তাদের অনেক ভুল হতো এবং পরে তা আবার সংশোধন করতে হতো। ফলাফলে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে তাদের কয়েকদিন সময় লেগে যেত। তাহলে একটা অনেক বড় সড়ো কষ্টকর কাজ তাদের করতে হতো, সেটা কি রেজিস্টার খাতায়। এরপর ঘটনা 2-এ বলা হচ্ছে এসআর এন্টারপ্রাইজ একটি বড় সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিন তাদের অনেক লেনদেন হয়। এর কিছু নগদ এবং কিছু বাকিতে লেনদেন। ক্যাশ বইয়ের এই হিসাব রাখতে ক্যাশিয়ারকে অনেক হিমশিম খেতে হয়। ঠিক আছে, তাহলে এটাও একটা কষ্টকর কাজ, যেহেতু বড় একটা সিমেন্টের ব্যবসায়ী প্রতিষ্ঠান। এরপর 3য় নম্বর ঘটনায় বলা হচ্ছে মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গীত রেখে সংসার চালানোর চেষ্টা করেন। এজন্য তিনি একটা ডায়েরিতে আয় ব্যয় হিসাব রাখার চেষ্টা করতেন। মাঝে মধ্যে তিনি হিসাব গুড়মিল করে ফেলতেন। তাহলে এখানে 3টা ঘটনা দেখলাম। এই 3টা ঘটনায় মূলত হচ্ছে যে হিসাব নিকাশের বিষয় বোঝানো হয়েছে, যেগুলো হচ্ছে অনেক পরিশ্রমব্যাপী। সারাদিন আপনি পরিশ্রম করলেন, তারপরে হিসাব রাখতে গিয়ে গোলমাল পাকায় ফেলতেছেন। তো এই হিসাবগুলো সহজে কিভাবে রাখা যায় সেটা হচ্ছে স্প্রেডশিটের মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে দেখো এখানে নিচে কি বিষয় বোঝানো হলো, যে উপরোক্ত ঘটনার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যে সমস্যার সম্মুখীন হয়েছে তা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে সহজে সমাধান করা যেতে পারে। সেই স্প্রেডশিট ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা, ঠিক আছে, যায়। স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের মাধ্যম হিসেবে কি বলা হয়েছে, যে হিসাবে কাজ দ্রুত ও নির্ভুল করা যায়। এই সফটওয়্যারের সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হয়, অর্থাৎ অটোমেটিক এটা করা যায়, সেটা আমরা করিয়ে দেখাবো তোমাদের। একই সূত্র ব্যবহার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম সময় লাগে। ঠিক আছে, উপাত্তের চিত্ররূপে দেওয়া ও সফটওয়্যার খুব সহজ, অর্থাৎ তুমি যে উপাত্তগুলো সেখানে প্রয়োগ করবা সেটা খুব সহজে তুমি প্রয়োগ করতে পারবা। এরপর বলা হচ্ছে যে স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগ, ঠিকানা ও ইমেইল ঠিকানা ব্যবস্থাপনা ও সংগ্রহ সহজ করা যায়। তাহলে আমাদের এই যে স্প্রেডশিট প্রোগ্রাম, সেগুলো কি করা যাচ্ছে, যে উপাত্ত চিত্র দেওয়া ও সফটওয়্যার খুঁজে খুব সহজ। স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেল ঠিকানা ব্যবহার ও সংরক্ষণ সহজ করা যায়। ঠিক আছে, তাহলে এই যে স্প্রেডশিট, এই স্প্রেডশিটে আমরা কি কি বিষয় করতে পারি, এই স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা ও ইমেল ঠিকানা ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা যেতে পারে।
এই ছিল আমাদের কি স্প্রেডশিটের ধারণা বা উদ্দেশ্য বিষয়বস্তুগুলো, ঠিক আছে? এরপর আমাদের যেটা পরবর্তীতে জানতে হবে সেটা হচ্ছে পরবর্তী পার্ট, অর্থাৎ 23 ও 24 পার্টে আমরা সেগুলো দেখব, অর্থাৎ স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের কৌশল। তো আজকের মতো এটুকুই আলোচনা। আজকের এই আলোচনা থেকে যেটুকু বোঝানোর চেষ্টা করেছিলাম আশা করি বুঝতে পেরেছো। তো সামনের ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দোয়া রাখি, দোয়া রেখো, সকলের প্রতি আমার দোয়া রইল। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।